আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কন্ট্রোল প্যানেলের দ্বিতীয় পার্ট। তো আমরা প্রথম পার্টে আলোচনা করছিলাম কন্ট্রোল প্যানেল কিভাবে আসা যায় এবং কন্ট্রোল প্যানেলের ক্যাটাগরি দেখার বা আমরা কি কি কিভাবে দেখব, কোথা থেকে আসব সেটা। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসের মধ্যে কম্পোনেন্ট সার্ভিস এবং কম্পিউটার ম্যানেজমেন্ট, এই দুইটার বিষয়ে আমরা একটু ডিপলি যতটুকু সম্ভব দেখানো হয়েছে। তো আমি ওইরকম বড় মাপের কোনো ট্রেনার না। তো আমি আসলে যারা আমার যতটুকু জ্ঞান আছে বা যতটুকু সম্ভব আমি শেয়ার করছি যাদের জন্য, মূলত হচ্ছে জেনারেল ক্যাটাগরি মানুষের জন্য বা সাধারণ যারা কম্পিউটারে নতুন বা খুঁটিনাটি কম জানে বা কোথায় কি আছে না আছে সে বিষয়গুলো একটু কম জানে, তাদের জন্য আমি ভিডিও বানাই। তো আমার অনেক সময় ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমরা চলেন পরবর্তী বিষয়গুলো দেখব। আর আগে বলে নেই, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরে ভুলে না যান, যাতে আপডেট কোনো কিছু ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন পাবেন যদি ভিডিও দেওয়া হয়। তো আর কথা না বাড়াই, তো চলেন। তো কন্ট্রোল প্যানেলের যে কোথায় কি আছে এটা আসলে সবাই পরিপূর্ণ আমার মনে হয় না যে সবার ধারণা আছে, ওকে। আর সব দরকার হয় তাও না। যে বিষয়গুলো বেশিরভাগ দরকার হয় আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব। তো আমরা কম্পিউটার ম্যানেজমেন্টের 3 থেকে 4টা বিষয় আমরা খুব খেয়াল করছিলাম: টাস্ক শিডিউলার, লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ, ডিভাইস ম্যানেজার আর ডিস্ক ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই কটা বিষয় খুব ইম্পর্টেন্ট, মানে দৈনন্দিন কাজে প্রায় সময় লাগে। তারপরে হচ্ছে আমরা এখন আজকে দেখব হচ্ছে, তো আমরা তো জানি কন্ট্রোল প্যানেলে এখানে কিভাবে আসছি। এই যে ক্যাটাগরি ওয়াইজ থাকে, আমরা লার্জে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, তারপরে হচ্ছে এটা। এখন 3 নাম্বার থেকে শুরু করব। আজকে আমরা এই বিষয়গুলোর মধ্যে যেগুলো দরকার সেগুলো জেনে নিব। ডিফ্রেগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ, এটা বোঝাচ্ছে হচ্ছে যে আপনার ডিস্কের ফ্র্যাগমেন্টেড, মানে কি বোঝাচ্ছে যে আপনার ডিস্কের হার্ড ডিস্কের অবস্থা, পার্টিশনের অবস্থা, যে কোনো কোনো ডিস্ক হার্ড ডিস্ক থাকে যে ব্যাড সেক্টর পড়ে যায়, যেটা কিনা অর্ধেক অকেজ হয়ে যায় কিছু কিছু জায়গায়, যেমন এইচডিডি হার্ড ডিস্ক যেগুলোর মধ্যে আগে ডিস্ক ঘুরে, হ্যাঁ, ওইগুলোর মধ্যে যে কিছু কিছু জায়গায় দেখবেন ব্যাড সেক্টর পড়ে যায়, মানে রিড করতে পারে না ডাটা। তখন এই হার্ড ডিস্কগুলো আস্তে আস্তে অকেজ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। তো যাই হোক, এই বিষয়গুলো দেখার জন্য আপনি ধরেন আমার সি ড্রাইভ যে অবস্থা আছে, 0 ডে সিন্স লাস্ট রিটিম, মানে আমি আজকে এটা কি করলাম, অ্যানালাইজ করলাম বা অপটিমাইজ করলাম। তো এরকমভাবে আপনি আপনার ডিস্কে অ্যানালাইজ করতে পারেন যে কী অবস্থা, হ্যাঁ, অপটিমাইজ করতে পারেন। অপটিমাইজেশন যে আপনার ডিস্কের কোনো ব্যাড সেক্টর আছে এগুলো কমিয়ে নিয়ে আসা বা ডিস্কের পারফরমেন্স একটু বাড়ানো আর কি। তো এটা আসলে খুব একটা প্রয়োজন হয় না, ভালো হার্ড ডিস্ক থাকলে এগুলো দরকার হয় না, তো জেনে রাখা ভালো। তারপর হচ্ছে ডিস্ক ক্লিন আপ। আর আমি আগে বলে নেই, আমার ভিডিওটি যেহেতু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আর আমি ইউজার ফ্রেন্ডলি বলতেছি, একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ একটু ভিডিওগুলো একটু লং হতে পারে। কন্ট্রোল প্যানেলের অনেকগুলো বিষয় থাকে যে আমি তাড়াতাড়ি বলে গেলে আপনার ক্লিয়ার থাকবেন না। তো এটা হচ্ছে ডিস্কের জন্য অপটিমাইজ বা ডিপ্লয়মেন্ট করার জন্য, যে ড্রাইভগুলো ব্যাড সেক্টর আছে কিনা বা এগুলো অপটিমাইজ করার জন্য, যে কমিয়ে আসার জন্য বা কমিয়ে আনার জন্য ডিস্ক ক্লিন আপ। এটা কম্পিউটারকে ফাস্ট করার জন্য অনেকটা কাজে আসে, খুবই কাজে আসে বলা যায়। বা আপনার সি ড্রাইভে অনেক সময় ভরে যায়, ফুল হয়ে যায়, তখন কি কারণে হয়ে যায়, এই ডিস্ক ক্লিন আপ করলে অনেকটা কমে যায়। ধরেন আমার কিছুদিন আগে ফ্রি ছিল 25 বা 27 জিবি, এখন ডিস্ক ক্লিন আপ করে আমি প্রায় 2-3 জিবি বা 4-5 জিবি কমাইছি। এটা কীভাবে কমাইছি
সে বিষয়টা আমি বলতেছি। তো চলেন, ডিস্ক ক্লিনআপের মাধ্যমে আপনি ডিস্কের স্পেস কমাতে পারেন, বা সি টাইপের অপ্রয়োজনীয় ফাইল যেগুলো আপনার টেম্প ফাইল বা লগ ফাইল, অনেক অপ্রয়োজনীয় ফাইল থাকে, সেগুলো রিমুভ হয় না, এগুলো ক্লিন করা হয় না, তখন আমরা ডিস্ক ক্লিনআপের মাধ্যমে ক্লিন করতে পারি। তো এখানে আমি আবার ডাবল ক্লিক করলাম, ডিস্ক ক্লিনআপ, ওকে দিলাম। হ্যাঁ, ওকে। দেখবেন এখানে যা আছে সব সিলেক্ট করে দিবেন, অল সিলেক্ট করে দিবেন। কারণ কি, এখানে আপনার প্রয়োজনীয় কিছু নেই বা কোনো ক্ষতি হবে না। সব কিছু সিলেক্ট করে আপনি যদি ডিলিট দেন তাও কোনো ক্ষতি নেই, কারণ সেগুলো টেম্প ফাইল, অপ্রয়োজনীয় ফোল্ডার বা ফাইলের লগ ফাইল বা যাই বলেন অপ্রয়োজনীয় ফাইল। এখানে আমার 3.24 জিবি আছে। তারপরে দেখেন সবচেয়ে বেশি আছে যে ডেলিভারি অপটিমাইজেশন ফাইল, আর হচ্ছে রিসাইকেল বিন। হ্যাঁ, ও সরি, টেম্পোরারি ফাইল, দেখছেন প্রায় 2 জিবি। তো এই ফাইলগুলো আমার অপ্রয়োজনীয়ভাবে পড়ে আছে। তো এগুলো যখন রিমুভ করবো তখন দেখবেন সি ড্রাইভে জায়গা খালি হয়ে গেছে। তো এখানে যে 3 জিবি 3.24, ওকে। আপনি যদি ক্লিন করেন, ডিলিট করেন অল পার্মানেন্টলি, করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর ক্লিন হয়ে যাবে। ক্লিন হওয়ার পরে দেখবেন যে এখন 3.24 থেকে 1.88 হয়েছে। এটা এখনো আবার দিয়ে ক্লিন করতে, এরকম 2 বা 3 বার দিয়ে দেন, উপরগুলো 0 হয়ে গেছে, সেটা টেম্প ফাইলটা ক্লিন হয় নাই। যাই হোক, এখন এখানে কমে আসছে। আবার কি করবেন, ক্লিন আপ সিস্টেম ফাইলে, এটা হচ্ছে আপনার এগুলো থেকে। এখন চাইলে আপনি ক্লিন আপ সিস্টেম ফাইল, এটা থেকে ক্লিন করলে আবার ওকে দিবেন। সিস্টেম ফাইল থেকে যখন ক্লিন করবেন তখন এই যে বোঝাচ্ছে যে এখানে আপনি সিস্টেমের কিছু ফাইল আছে অপ্রয়োজনীয়। এখন অনেকে থাকবে যে উইন্ডোজ আপডেট আপডেট ফাইল 3 জিবি 4 জিবি থাকবে, প্রিভিয়াস বা ওল্ড আপডেট, উইন্ডোজ 10 এর আপডেট ফাইল এরকম থাকবে, যে 1.88 ছিল 1.92। অনেক সময় এখানে দেখবেন যে এগুলো সিলেক্ট করার পর 4 জিবি 5 জিবি হয়ে যায়, বা অনেকের 10 জিবি হয়ে যায়। তো এই বিষয়গুলো যখন আপনি ক্লিন করবেন তখন পিসিটা আগের থেকে অনেক ফাস্ট হবে। তো এই সবগুলো সিলেক্ট করে দুইভাবে আপনি ক্লিন করবেন, ক্লিন করে দিবেন। তো এটা সময় লাগবে, আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো ডিস্ক ক্লিন আপটা খুবই, আমি প্রায় সময় সপ্তাহে বা 15 দিনে একবার ইউজ করি, যাতে আমার সি ড্রাইভটা ফাঁকা হয়। তারপর হচ্ছে আপনার ইভেন্ট ম্যানেজার এগুলো হচ্ছে বিভিন্ন ইভেন্ট মানে রিমাইন্ডারের মতো কাজ করে, বা মনিটরিং করার জন্য বা সামারি দেখার জন্য। খুব একটা দরকার নাই আপনাদের জন্য, সবার জন্য এটা না। হাইপার বি ম্যানেজার এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি, এখন যখন আমি ডাইরেক্ট উইন্ডোজ চালাচ্ছি, হাইপার বি ম্যানেজারের মাধ্যমে আপনি ভার্চুয়ালি উইন্ডোজ ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ ওএস দিয়ে, যেমন আমি এখানে দেখাই, আমার হচ্ছে হাইপার ভিউ একটা ভার্চুয়াল উইন্ডোজ ম্যানেজ করার জন্য একটা উইন্ডোজের সফটওয়্যার। ঠিক ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন, এটাও দেখবেন যে আমরা ইউজ করি যে আলাদা আলাদা এই উইন্ডোজগুলো, দেখবেন যে আমি এই ভিএমওয়্যারে এই উইন্ডোজগুলো আলাদা আলাদা দিয়ে প্র্যাকটিস করার জন্য কি ইউজ করি, যাতে আমার বারবার একটা পিসিতে উইন্ডোজ দেওয়া না লাগে। আমি ভার্চুয়ালি ইউজ করি যাতে প্র্যাকটিস করতে পারি। ওকে, এগুলো হাইপার ভির মতোই, ভিএমওয়্যার হাইপার ভি এগুলো সেম। ভার্চুয়াল বক্স আরও নাম আছে, আইসকারি ইনিশিয়েটর, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস, সিকিউরিটি পলিসি, আর এই যে ওডিবিসি ডাটা সোর্স, এগুলো হচ্ছে অনেক সময় যারা ডেভেলপমেন্টে আছে ওদের জন্য দরকার হয়। এগুলো আপনাদের বা যারা সাধারণ ইউজার বা আমাদের জন্য অত বেশি দরকার হবে না। ড্রাইভটা রিকভারি করার জন্য পারফরমেন্স মনিটর, মানে আপনার মনিটরের বলতে কি আপনার কম্পিউটারের পারফরমেন্সটা মনিটরিং করার জন্য, যে কোনটা কত স্পিডে ইউজ হচ্ছে বা কতটুকু অ্যাভারেজ ডিস্ক কিউ লেন্থ। হ্যাঁ, এগুলো সেটা মনিটরিং করার জন্য দরকার নেই অত বেশি।
রিকভারি ড্রাইভ এটা অনেক সময় দরকার হতে পারে। এখানে আর একটা বিষয়, 2-3টা বিষয় আছে দরকারি, যেমন রেজিস্ট্রি এডিটর। হ্যাঁ, রেজিস্ট্রি এডিটর হচ্ছে, আচ্ছা আমি আবার আর একটু শর্টকাট করে বলে দিই, আপনি যে বিষয়গুলো এখানে বুঝতে চান এগুলো চাইলে আপনি স্টার্ট বাটন থেকে সার্চ করেও ওপেন করতে পারেন পরবর্তী। রেজিস্ট্রি এডিটর দিলাম, দেখবেন চলে আসছে একই। এখন মূলত এটা হচ্ছে আপনি ডিপলি কোনটা কোন জায়গায় আছে এগুলোর মাধ্যমে দেখাচ্ছি, যে এগুলো আপনি যখন সার্চ করে ওপেন করতে পারবেন, সমস্যা নাই। তো দরকারের সময় আপনি বা কন্ট্রোল প্যানেল বা অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস এগুলো যা দরকার লাগবে না, সার্চে গিয়ে আপনি সার্চ দিবেন রেজিস্ট্রি এডিটর, তখন এটা চলে আসবে। তো রেজিস্ট্রি এডিটরের বিষয়টা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই, যে আপনি যখন কোনো একটা সফটওয়্যার কন্ট্রোল প্যানেল থেকে হ্যাঁ করতে পারছেন না, মানে ডিলিট করতে পারতেছেন না বা আনইনস্টল করতে পারতেছেন না, তখন আপনার এই রেজিস্ট্রি এডিটরটা অনেক সময় কাজে আসে। যেমন লোকাল মেশিন, আপনার লোকাল মেশিনের সফটওয়্যার যেগুলো আছে, যে একটা সফটওয়্যার আছে যে আপনি মজিলা ফায়ারফক্স কোনোভাবে আনইনস্টল করতে পারতেছেন না, বা রিয়েল বিএনসি এগুলো আনইনস্টল করতে পারতেছেন না আপনার মেন জায়গা থেকে, তখন আপনি এখান থেকে যখন ফোল্ডারটা ডিলিট করে দিবেন, তখন দেখবেন ওইখান থেকে আনইনস্টল নেবে অথবা অটোমেটিক হয়ে যাবে। তো এই রেজিস্ট্রি এডিটরটা প্রায় সময় দরকার হয় যাদের অ্যাডভান্স কিছু কাজ কনফিগারেশন করার দরকার হয়, বা কোনো কারণে সফটওয়্যার ডিলিট দিচ্ছে, ডিলিট হয় না, এতে কিন্তু তখন অনেক সমস্যা দেখা দিতে পারে। তো এই জন্য রেজিস্ট্রি থেকে রিমুভ করার দরকার হয়, বা একটু এডিট করার দরকার হয়, বা আপনার কোড বসানোর দরকার হয়। যাই হোক, আর ভিতরে না যাই, এটা আপনার আমার বা সাধারণ ইউজারদের জন্য দরকার খুব একটা হয় না। তারপর হচ্ছে সোর্স মনিটর সার্ভিস যেটা বলছিলাম, সেটা যেগুলো আপনার আগে থেকে প্রোগ্রাম দেওয়া আছে বা আপনি প্রোগ্রাম দিয়েছেন, সেগুলো রানিং আছে না স্টপ আছে না ডিজেবল আছে বা অটোমেটিক আছে। তো ওগুলো চাইলে আপনি এই সার্ভিসগুলো অফ করতে পারেন, আবার কি অন করতে পারেন, এগুলো আর কি। যেমন উইন্ডোজ আপডেট অটোমেটিক আপডেট নেয়, উইন্ডোজ অটোমেটিক আপডেট নেয়, সেটা আপনি চাইলে কি এখান থেকে অফ করতে পারেন। যেমন আমার কি রানিং আছে ম্যানুয়ালভাবে রানিং আছে, অটোমেটিক অথবা ডিজেবল, এগুলো দিলে আমি কি উইন্ডোজ আপডেট অফ করে দিতে পারি। এগুলো একটা সার্ভিস কম্পিউটারের। সিস্টেম কনফিগারেশন, যেমন আমি এই সিস্টেম কনফিগারেশন এখান থেকে দিতে পারি, সিস্টেম ইনফরমেশন। হ্যাঁ, আমি যেহেতু ভিতর আসছি এই জন্য ভিতর থেকে দেখাই। সিস্টেম কনফিগারেশন হচ্ছে যে আপনার কম্পিউটারে, সরি আমি সিস্টেম ইনফরমেশন কথা বলে ফেলেছি আগে, আচ্ছা এটা পরে যাচ্ছি। সিস্টেমের ইনফরমেশন বলতে বোঝাচ্ছে আপনি কোন মডেলের মাদারবোর্ড ইউজ করতেছেন, বা প্রসেসরের মডেল কত গিগাহার্টস, বা কোর i3 না কোর i5, এই বিষয়গুলো আপনি এখানে ডিটেলস হার্ডওয়্যার কম্পোনেন্ট, সফটওয়্যার এনভায়রনমেন্ট, এই বিষয়গুলো আপনি জানতে পারবেন। এটা সিস্টেমের ইনফরমেশন। হ্যাঁ, এগুলো হয়তো অনেক সময় দরকার হয়, যে আপনার মাদারবোর্ডের মডেল কি, কত জিবি র্যাম, কত জিবি ইউজ হচ্ছে, কত জিবি অ্যাভেলেবল আছে, মানে এই মেমোরি কত জিবি আছে, ফ্রি আছে কতটুকু, এই বিষয়গুলো জানতে পারবেন। এটা হচ্ছে সিস্টেমের ইনফরমেশন। মানে এখানে ম্যানেজ করতে পারবেন না, শুধু দেখার জন্য বা জানার জন্য। কিন্তু সিস্টেমের কনফিগারেশন, এইখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট। সিস্টেমের কনফিগারেশন হচ্ছে যে আপনার যখন কম্পিউটার চালু হয়, সিস্টেমটা যখন চালু হয়, এটা বোঝাচ্ছে যে আপনার সিস্টেম যখন চালু হয়, চালু হওয়ার থেকে যে বিষয়গুলো, সেটা নর্মাল স্টার্ট আপ, লোড অল ডিভাইস ড্রাইভার অ্যান্ড সার্ভিস। এই নর্মাল স্টার্ট আপের মাধ্যমে সবগুলো ডিভাইস, যেমন কিবোর্ড মাউস প্রিন্টার, এগুলো ড্রাইভার এবং সার্ভিসগুলো অটোমেটিক চালু হবে যখন নর্মালি স্টার্ট হবে। ডায়াগনোসিস ছাড়া বলছে লোড বেসিক ডিভাইস অ্যান্ড সার্ভিস অনলি। ওকে, আর সিলেক্টিভ স্টার্ট আপ হয়েছে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা স্টার্ট আপে চালু হবে। এগুলো ইউজ করে এসে সার্ভিস বোঝায়, যে আপনার কম্পিউটার কতটা কোন কোন সার্ভিস
চালু করবে সেটার উপর ডিপেন্ড করবে। আমরা তো নর্মাল ইউজ করি সবাই, নর্মালটাই ভালো। কিন্তু এই যে এখানে দেখবেন বুটটা কিন্তু হয়তো অনেকে জানেন না, খুবই ইম্পর্টেন্ট। হুম, খুবই ইম্পর্টেন্ট বলতে এটা জানলে ইম্পর্টেন্ট, না জানলে ইম্পর্টেন্ট না। তাহলে একটা উইন্ডোজ আমরা অনেক সময় সি ড্রাইভে, ডি ড্রাইভে উইন্ডোজ দুইটা দিই, একটা 7 দিই, একটা 8 দিই, অথবা একটা 8 দিই আর একটা 10 দিই, অথবা 10 অথবা 11, দুই ড্রাইভে। যেমন সি ড্রাইভে উইন্ডোজ 10 দিলেন, ডিতে দিলেন উইন্ডোজ 11। এখন আপনি চাইলে ডিফল্ট ভাবে এখানে যদি আমার দুইটা উইন্ডোজ থাকতো তাহলে কিন্তু সেট ডিফল্ট করে দিতে পারতাম। যেটা আপনি সেট ডিফল্ট করবেন সেটাই আগে রান হবে, তখন আপনার কিবোর্ড দিয়ে বা মাউস দিয়ে সিলেক্ট করা লাগবে না, মাউস অথবা কিবোর্ড দিয়ে সিলেক্ট করা লাগবে না। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে 30 সেকেন্ড টাইম আউট দেখাচ্ছে। এটা হচ্ছে আমরা অনেক সময় কম্পিউটার চালু হওয়ার সময় টাইমিং দেখা যায় 30 সেকেন্ড। এটা যদি আপনি 10 সেকেন্ড দেন, 5 সেকেন্ড দেন, এই 5 সেকেন্ডের মধ্যে চালু হয়ে যাবে, মানে টাইমিংটা 5 সেকেন্ড পর্যন্ত দেখাবে। এরপরে অটোমেটিক চালু হবে, না হয় টাইম আউট দেখাবে যে আপনার সার্ভিসগুলো এখন চালু হতে পারতেছে না, তখন টাইম আউট। আর অনেক সময় যদি ভিতরে হার্ড ডিস্ক ভালো থাকে তখন আপনি 10 সেকেন্ড দিলে 10 সেকেন্ডের মধ্যে চালু হয়ে যাবে, বা 5 সেকেন্ড, 10 সেকেন্ড দিতে পারেন, 15 সেকেন্ড দিতে পারেন, এগুলো হচ্ছে ডিপেন্ড করে আপনার উপর। হ্যাঁ, বোর্ডটা দেখালাম কে, এটা অনেকের দরকার পড়ে, এই জন্য আমি একটু ভালোভাবে এটা বললাম বিষয়টা। তো দুইটা উইন্ডোজ থাকলে সেট ডিফল্ট দেবেন, তাহলে আপনার সিলেকশন করা লাগবে না, ডিফল্ট ভাবে রান হবে। আর টাইমিংটা হচ্ছে যে আপনি চালু হওয়ার সময়টা একটু কমায় দিতে পারেন, কত সেকেন্ড দেবেন। আর অনেক সময় টাইম বাড়ানোর দরকার পড়ে, আপনি বাড়াই দিতে পারেন। সার্ভিস বলতে যে আমি বোঝাচ্ছি যে সার্ভিসগুলো চালু আছে, এটা বলছিলাম কয়েকবার। স্টার্ট আপ ওই যে ওপেন ট্যাক্স ম্যানেজার, যেমন এই যে ট্যাক্স ম্যানেজার, স্টার্ট আপ, ওকে, ঠিক তেমনি এটাও কি একই। এখানে শর্টকাটে স্টার্ট আপ বোঝাচ্ছে যে আপনি যখন কম্পিউটার চালু হবে তখন কোন কোন সফটওয়্যার চালু হবে, এই চালু হওয়ার সাথে সাথে, কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে কোন কোন সফটওয়্যার আপনার সার্ভিসটা চালু হবে। ধরেন আমার এগুলা অনেক কিছু এনেবল আছে, আমি চালু হওয়ার কম্পিউটার চালু হওয়ার সময় আমার ধরেন গুগল ক্রোম চালু হওয়ার দরকার নাই, এটা কিন্তু আমার স্টার্ট আপে ইম্প্যাক্ট পড়তেছে হাই। এই বিষয়গুলো যখন আমি স্টার্ট আপে অফ করে দিব তখন আমার কম্পিউটারটা খুব তাড়াতাড়ি চালু হবে, কম্পিউটারটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, তখন অত সময় নেবে না। এই সময় নিবে না, এগুলো কি অফ করে দিবেন, ডিসেবল করে দিবেন, তাহলে আপনার কম্পিউটার খুব তাড়াতাড়ি চালু হবে। তো আমরা এখানে সরি সিস্টেম কনফিগারেশন দেখলাম, সিস্টেম ইনফরমেশন দেখলাম, টাস্ক শিডিউলার দেখছিলাম। তো এখন দেখব আমরা যেটা উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল অ্যাডভান্স সিকিউরিটি। হ্যাঁ, এখানে গেলাম, যাওয়ার পর এখানে দেখবেন কয়টা বিষয় এনেবল আছে আর কিছু বিষয় ডিসেবল আছে, যেমন ইনবাউন্ড কানেকশন ডো নট ম্যাচ রুল আর ব্লকড। ওকে, মানে এই সার্ভিসটা ব্লক আছে বা ম্যাচ করে না, রুলের মধ্যে ব্লক আছে। তো এখানে আমি একটা জিনিস বললে নিই, উইন্ডোজ ডিফেন্ডার আর ফায়ারওয়াল এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে যেমন অ্যাভাস্ট অ্যান্টিভাইরাল, মানে একটা অ্যান্টিভাইরাস, অ্যাভাস্ট ইসেট, এরকমভাবে অনেক অ্যান্টিভাইরাস আছে, তার মধ্যে উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে উইন্ডোজের একটা ডিফল্ট অ্যান্টিভাইরাস। এটা উইন্ডোজ 10-এ বা 11-এ এগুলো ডিফল্টভাবে থাকে অ্যান্টিভাইরাসটা। তো এটা ভাইরাস প্রতিরোধ করে আর কি। সেকেন্ডলি হচ্ছে ফায়ারওয়ালের কাজ হচ্ছে কি, এটা একটা সফটওয়্যার বলতে পারেন বা অ্যাপ্লিকেশন, যেটা কিনা ইনকামিং এবং আউটগোয়িং যে ট্রাফিক, অ্যাবনর্মাল যে ট্রাফিকগুলো সেগুলো কন্ট্রোল এবং ম্যানেজ করে এবং মনিটরিং করে। ইনকামিং আউটগোয়িং ট্রাফিক বলতে বোঝাচ্ছে যে অথরাইজ না, আনঅথরাইজ, যেমন হ্যাকাররা কিন্তু অথরাইজ ট্রাফিক না, আপনার কোনো একটা লিঙ্কের মাধ্যমে বা কোনো একটা বিষয়ের মাধ্যমে আপনার কম্পিউটারে অ্যাটাক করতে পারে। তো ব্রাউজার মাধ্যমে হোক বা ইন্টারনেটে যে কোনো মাধ্যমে হোক, ইনকামিং হচ্ছে যেটা আপনার কম্পিউটারে মানে কি আসতেছে, যেটার মাধ্যমে আপনার কম্পিউটারে আসবে, এটা হচ্ছে ইনকামিং।
ইনকামিং আর যেটা আউটগোয়িং হচ্ছে যেটা আপনার বের হবে। তো এরকমই ফায়ারওয়াল হচ্ছে ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিক বা যে বিষয়গুলো কন্ট্রোল করে ম্যানেজ করে, এটা হচ্ছে ফায়ারওয়াল। একটা সিকিউরিটি, একটা প্রোটোকল বা অ্যাপ্লিকেশন বলতে পারেন, যে যেটা মনে করেন। তো আমি এটুকু বলবো যে এখানে আপনি ইনকামিং, ইনবাউন্ড আর আউটবাউন্ড ঠিক এরকমই। ইনবাউন্ড হচ্ছে ইনকামিং রুলস আর আউটবাউন্ড হচ্ছে আউটগোয়িং বিষয়টাকে বোঝাচ্ছে। তো ইনকামিং বিষয়টা, ধরেন আমি ইনবাউন্ড একটা বিষয় দেখা দিই। ধরেন আমি এমন একটা সার্ভিস যেটা অফ করবেন, যেটার মাধ্যমে ধরেন এখানে ফায়ারফক্স, স্কাইপ, ভিএমওয়্যার এগুলো সব এনাবল আছে। মানে এগুলোর মাধ্যমে কোনো অ্যাবনর্মাল কিছু আসলে আপনার প্রতিরোধ করবে এই ফায়ারওয়াল বা ব্লক করে দিবে। ধরেন আমি নিউ রুলে গেলাম, এখানে কাস্টম করে দিলাম। কাস্টম করে দিলে তারপর দেখবেন অল প্রোগ্রাম, আমি অল প্রোগ্রাম না দিয়ে দিস পাথ, মানে একটা অ্যাপ্লিকেশন ধরেন অ্যাডোবি ফটোশপ বলেন, অনেক সময় আমরা ক্র্যাক করি না, যে ওইটার মধ্যে ক্র্যাক করার পরে যাতে লাইসেন্স না চায়, তো আমরা একটা সার্ভিস ব্লক করব যেটা কিনা মানে কোনো ক্র্যাক অফিসিয়ালভাবে কোনোভাবে আমাদের না করতে পারে। আর ধরেন ভাইরাসের মাধ্যমে যাতে কোনোভাবে ঢুকতে না পারে। ধরেন দ্য প্রোগ্রাম পাথ দেখিয়ে দিব। ধরুন সি ড্রাইভে আমি ক্র্যাক করে একটা সফটওয়্যার ইউজ করছি, ওই সফটওয়্যারটা সি ড্রাইভে ইনস্টল হয়েছে। ইনস্টল হওয়ার পর দেখবেন যখন অ্যাডোবি সরি আমরা মানে আমি এমনি বোঝানোর জন্য অ্যাডোবি বা অ্যান্ড্রয়েড যাই বলেন, অ্যাডোবি অ্যাক্রোবাট, হ্যাঁ, অল ফাইল দিলাম, নাই ধরেন অ্যাডোবি অ্যাক্রোবাটের মেইন এসে এটা, ধরেন এই ফাইলটা, এটা আমি ব্লক করব। যখন আমি ব্লক করব, কারণ এটা থেকে এই সফটওয়্যারের মাধ্যমে কোনো ভাইরাস যাতে না আসে, এটা যে মেইন ইএক্সি ফাইল, এটা আমি ব্লক করে দেব। ব্লক করে দিলে টাইপ হয়েছে এনি আইপি বা যাই হোক, যে কোনো আইপির মাধ্যমে যদি অ্যাটাক করে, হিট করে, অল দ্য কানেকশন ব্লক দিব। হ্যাঁ, অ্যালাউ, যদি দ্য কানেকশন অ্যালাউ দিই তাহলে কিন্তু অ্যালাউ হয়ে যাবে, আমি ব্লক করে দিব। আমার যদি ব্লক দরকার হয় ব্লক করব, যদি অ্যালাউ দরকার হয় তাহলে অ্যালাউ করব। এটা স্পেসিফিক ডোমেন, প্রাইভেট, পাবলিক, এই বিষয়গুলো আমরা আমাদের মতো কাস্টমাইজ করে এই কাজগুলো করতে পারবো। তো ঠিক নেক্সট দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন। এটা হচ্ছে ইনকামিং, আউটগোয়িং। আমি দেখালাম ইনকামিং, আউটগোয়িংটা আপনারা এরকমভাবে করে নিন। যাই হোক, আশা করি আজকে এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন। যদি কিছু হলেও কাজে আসে তাহলে আমি বলবো আমাকে সাপোর্ট, মানে লাইক দিয়ে সাপোর্ট করুন বা সাবস্ক্রাইব দিয়ে সাপোর্ট করুন। আমি যেটাই দেন খুশি হব। আর সাবস্ক্রাইব দিলে আপনি পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। আর যদি ফেসবুকে থাকেন তাহলে ফলো দিয়ে সাথে থাকুন। আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরের নতুন, ভুল ত্রুটি হয়ে থাকে বা হতেই পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। তো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।